জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে কর্মসূচিতে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। পরে বিকালে মোহাম্মদপুর টাউন হল এবং যাত্রাবাড়ি চৌরাস্তায় চলে কর্মসূচি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ হোসেন কর্মসূচিতে অংশ নেন। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম চালানোর ঘোষণা তাদের। জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদান করতে হবে এবং ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোষরদের বিচার নিশ্চিত করার দাবি সুস্পষ্টভাবে থাকতে হবে। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসমর্থন বাড়াতে বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে নরসিংদীতে জুলাই ঘোষণাপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি জুলাই ঘোষণাপত্র পড়ে শোনান। কুমিল্লায় ১৫ জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাজশাহীর সাহেববাজারে ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, ঘোষণাপত্রই হবে পরবর্তী সংবিধানের ভিত্তিমূল। নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। ঘোষণাপত্রে থাকুক এবং এই স্বীকৃতিটা ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধানের কোনো একটা জায়গায় লিপিবদ্ধ থাকুক। তাহলে ৭১ যেমন আমাদের শেকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, ২৪০০ আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, ১৫ জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। রাজুকের প্লট পেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। দুপুরে সেগুনবাগিচায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য দেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক এমপি সাদেক খান ও ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ২০২২ সালে শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্য ১০ কাঠা করে প্লট পান। পূর্বাচলের নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে ২০৩ নম্বর রোডে এই প্লট বরাদ্দ দেয়া হয়। এক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় আইনের ১৩/এ ধারা প্রয়োগ করা হয়। অতি গোপনীয়তা রক্ষা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এ নিয়ে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক জানায়, শেখ হাসিনার প্লট বরাদ্দের অনিয়মের প্রমাণসহ রাজুকের ফাইল দুদকের হাতে। আরও তথ্য চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। রাজুকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারব। তিনি আরও জানান, নিয়োগে অনিয়মের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও সাবেক এমডি তাকসিম এ খান সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ইকবালুর রহিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ছাত্র জনতার হত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোকে জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর মাধ্যমে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন বিএনপির এই নেতা। পরে ছাত্র জনতার হত্যাকারী ও শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনার নাম বদলে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি। এ সময় নতুন বছরের পাঠ্য বই প্রসঙ্গে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বই মুদ্রণ ব্যবসার সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত। যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশে বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। উত্তরার 4 নম্বর সেক্টরের নিজ বাসা থেকে সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি 2020 সালের ঢাকা 10 আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচিত হন। মূলত তিনি আওয়ামী লীগপন্থী একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইএ এর সাবেক সভাপতি। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পেয়েছে পুলিশ। ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। এদিকে নতুন বছরে খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দ না আসায় টিসিবির চাল বিক্রিও বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বাণিজ্য উপদেষ্টার দাবি, দেশে চালের কোনো সংকট নেই। ব্যবসায়ীদের মজুতদারিতে দাম বাড়ছে দাবি করে চাল আমদানির উদ্যোগের কথা জানান তিনি। রাজধানীর বাজারে চালের সরবরাহ পর্যাপ্ত, কেনা যাচ্ছে চাহিদা অনুযায়ী, তবে দাম বাড়তি। বাজারে 57 টাকার নিচে মিলছে না মোটা চাল, আর সরু চালের দাম 72 টাকার ওপরে। টিসিবির হিসাবে মাত্র 7 দিনে মোটা চালের দাম বেড়েছে প্রায় 7%। টিসিবির ট্রাক থেকে কিছুটা কম দামে চাল কেনা যেত, তবে নতুন বছরে বরাদ্দ না আসায় চাল বিক্রি বন্ধ করেছে সংস্থাটি। এতে সংকটে পড়েছে সীমিত আয়ের মানুষ। চাল বন্ধ করে দেন, তাহলে আমাদের ক্ষতি হইব, আমাদের গরিবের বাড়িতে কিনতে হলে তো রেট বেশি দিয়ে কিনতে হইব, ফ্যামিলি তো কষ্ট হবে। বর্তমানে আমনের ভরা মৌসুম চলছে, বাজারে চালের কোনো ঘাটতি নেই, তাই চালের মূল্য বৃদ্ধি অযৌক্তিক বলছেন বাণিজ্য উপদেষ্টা। দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে দাবি তার। সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে, তো আমরা বাণিজ্য উদারীকরণ করার জন্য গতকাল আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ, খাদ্য উপদেষ্টা সহ, টিসিবি চেয়ারম্যান সহ, কৃষি মন্ত্রণালয় সহ আমরা গত পরশুদিনও বসেছি, গতকালও বসেছি। আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। এদিকে বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে সরকারিভাবে 2.5 লাখ টন চাল আমদানি করা হচ্ছে বলে জানান খাদ্য উপদেষ্টা। 2.5 লক্ষ মেট্রিক টন হচ্ছে আপনার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র মাধ্যমে, এবং 1 লাখ টন বার্মা থেকে G2G ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে। আর 50,000 টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে। তো আমরা এটা ক্যাবিনেট যেটা পারচেজ কমিটি যেটা আছে সেটা আগামী মিটিং আমরা সেটা নিয়ে যাব। সরকারি গুদামে চালের মজুদ কমে দাঁড়িয়েছে 8 লাখ টনে, বলছে খাদ্য মন্ত্রণালয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারও আলোচনা না করে জ্বালানির দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। বুধবার রাজধানীর আইসিসিবিতে আয়োজিত গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই অভিযোগ করেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বিগত সরকারের অনিয়মের খেসারত হিসাবে বাড়াতে হচ্ছে গ্যাস, বিদ্যুতের দাম ও করের বোঝা। গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগ। এর মধ্যেই নতুন শিল্প সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম প্রতি ইউনিট 75 টাকার বেশি প্রস্তাব করেছে পেট্রোবাংলা। পোশাক খাতের সহায়ক শিল্পী হিসেবে গড়ে ওঠা গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, 2030 সালে পোশাক শিল্পে $100 বিলিয়ন রপ্তানির লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ। তবে হুটহাট গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে
ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প। আইনশৃঙ্খলার অবনতি, ঋণের উচ্চ সুদহার শিল্প খাতের বড় বাধা। গত 15 বছর সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় আমাদের সাথে ডায়ালগ করে না। আমরা হচ্ছি সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্টের স্টেক হোল্ডার, নিজেরা পাওয়ার প্রোডাকশন করি। আমাদের সাথে পাওয়ার প্ল্যান্টের বা গ্যাস প্রাইসের কোনো ডায়ালগই করে না। এই সরকারও তো করে না, তাইলে আর এই সরকার ওই সরকারের মধ্যে তফাৎটা কি? এলডিসি গ্রাজুয়েশনে যাওয়াটা আমার মনে হয় যে আমাদের অন্তত আমাদের দিক থেকে আমরা যেটা ফিল করতেছি যে কোনোভাবেই এটা ভালো হবে না, এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, গেল সরকারের দুর্নীতি ও অনিয়মের বোঝা টানতে হচ্ছে দেশের জনগণকে। নবায়নযোগ্য জ্বালানিতে ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান তার। যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। কারণ আমরা যদি ভার না বই তাহলে আমাদের অর্থনীতি আরও বেশি খাদের মধ্যে পড়বে। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেলা চলবে 11 জানুয়ারি পর্যন্ত। মেলায় দেশি বিদেশি 25টি দেশের 500 প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের দুই দলের সাথেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সুসম্পর্ক রয়েছে। এজন্য 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ নিয়ে মার্কিন নীতি বদলাবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। দুপুরে সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলাপের সময় সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় দীর্ঘদিন হোয়াইট হাউসে সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নীতি পাল্টে পতিত স্বৈরাচারের পক্ষে কাজ করবে এমন ধারণা অবান্তর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। তার মতে ভারতীয় লবিও এক্ষেত্রে কাজে আসবে না। মুশফিকুল ফজল আনসারি আরও জানান, যুক্তরাষ্ট্রে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশের সঙ্গে কাজ করছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্র প্রশাসন, আমি হয়তো সব বলা যাবে না, তারা কিন্তু এই টাকাগুলো ফেরে আনার ক্ষেত্রে মানে যথেষ্ট লেভারেজ আছে এবং যুক্তরাষ্ট্র সরকার এবং বাংলাদেশ সরকার এই বিষয়ে অপরাপর সরকার, ইভেন ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকের সঙ্গে বাংলাদেশ সরকার খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে, আমি জানি। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।